এই 20 বছরের মাথায় সে 1000 কোটি টাকা, এটা তো আপনার, এটা কি হরিলুটের দেশ? আমরা কাউকে ধরতে পারিনি, না বেনজির, না মতিউর, না ফয়সাল, না ফরহাদ। আমরা গ্রেফতার করতে পেরেছি ড্রাইভার আবেদ আলীকে। যখনই দুর্নীতির অভিযোগগুলো উত্থাপিত হয়, যে ক্ষেত্রে চুনোপুটি, তাদের ক্ষেত্রে টানা হেঁচড়া বেশ উল্লেখযোগ্যভাবে হয়। শীর্ষ কয়েকজন কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, যারা দুর্নীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং দুদকের তদন্তে অনেকটা সেটি প্রমাণ হয়েছে, সেই সব নিয়ে আজকে আপনাদের সামনে আমি মহিম মিজান, সংবাদ বিশ্লেষণে। আপনাদেরকে দর্শক একটু পেছনে নিয়ে যেতে চাই, খুব বেশি পেছনে না। সেটি হচ্ছে যে মার্চ মাসের 31 তারিখে একটি গণমাধ্যম সহ বেসরকারি একটি টেলিভিশনে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের যে অবৈধ সম্পদ আলাউদ্দিনের চেরাগ পেয়েছেন, এই সম্বলিত একটি তথ্যবহুল সংবাদ প্রচার করা হয়, জাতীয় দৈনিকেও প্রচার করা হয় এবং বেসরকারি একটি টেলিভিশনেও প্রকাশ করা হয়। এবং পরবর্তীতে এই প্রকাশ এবং এই প্রচার অনেক দূর পর্যন্ত গড়ায়, শেষ পর্যন্ত গণমাধ্যমের সংবাদ এটির উপর ভিত্তি করে বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন আইনজীবী যখন বেনজির আহমেদের সম্পদের তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে, পরবর্তীতে দুর্নীতি দমন কমিশন বেনজির আহমেদের সম্পদের হিসাব চাওয়ার জন্য প্রাথমিকভাবে যখন সিদ্ধান্ত হয়, তখন কোন ফাঁকে যেন বেনজির আহমেদ বাংলাদেশ থেকে বেরিয়ে যান মে মাসের প্রথম সপ্তাহের কোনো একটি দিনে। এবং দুর্নীতি দমন কমিশন তখন বেনজির আহমেদকে যে সম্পদের হিসাব দেওয়ার জন্য চিঠি পাঠায়, তাকে তার ঠিকানায় পাওয়া যায় না। পরবর্তীতে তার আইনজীবীরা সেই চিঠি গ্রহণ করে সময়ের আবেদন করে এবং ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখনও পর্যন্ত দর্শক আমরা বেনজির আহমেদের ঠিকানা এখন পর্যন্ত জানি না, সে পৃথিবীর কোন দেশে আছে। এর মধ্যে কিন্তু 2 দফায় বেনজির আহমেদের সম্পদ ক্রোক করেছে এবং হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এবং এই লুটপাটের টাকা দিয়ে তিনি দেশে বিদেশে অবৈধ সম্পদ অর্জন করেন। অবৈধ সম্পদ তিনি নিজের নামে কেনেন, তার প্রতিষ্ঠানের নামে কেনেন, তার স্ত্রী, তার সন্তানদের নামে কেনেন। পরবর্তীতে তিনি যখন দুর্নীতি দমন কমিশনের চিঠিতে তিনি যখন সায় দেন না, তিনি যখন হাজির হন না তার সম্পদের হিসাব বিবরণের জন্য, তো দুর্নীতি দমন কমিশনের 2টি আবেদনের প্রেক্ষিতে বেনজির আহমেদের যত সম্পদ বাংলাদেশে রয়েছে 2 দফায় জব্দের নির্দেশ দেয়, ক্রোক করার নির্দেশ দেয়, বা তার যত অ্যাকাউন্ট রয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট, বিও অ্যাকাউন্ট থেকে শুরু করে যত অ্যাকাউন্ট রয়েছে সব স্থিতাবস্থা জারির আদেশ দেয়। যে উনি যদি সহযোগিতা না করেন সেটার বিরুদ্ধে আরেকটি মামলা হবে এবং এটি তার অবস্থান লুকানো থাকা অবস্থাতেই, উনি পলাতক থাকা অবস্থায় তার বিচার কার্য চালানোর মতন আইন রয়েছে, সেই হিসাবেই চলবে। এই বেনজির আহমেদের ঘটনা শেষ হতে না হতেই বেনজির আহমেদ কিন্তু নাই, সিনের বাইরে, উনি চলে গেলেন, পাওয়া গেল না, চিঠি চালাচালি, ওনার অস্তিত্ব খুঁজে পাচ্ছে না কেউ। এই যে পদক্ষেপ গৃহীত হচ্ছে, এক ধরনের তৎপরতা দেখানো হচ্ছে, সেটা কি আসলেই তাদেরকে জবাবদিহিতে আওতায় জন্য, নাকি বাস্তবে এটা এক ধরনের সমঝোতার অর্থ? এই বেনজির আহমেদ যখন চলে গেলেন, তখন বেনজির আহমেদের রেশ কাটতে না কাটতেই আমরা দেখলাম যে ঈদুল আজহার দিকে ছাগল কাণ্ড নিয়ে এনবিআরের এক শীর্ষ কর্মকর্তা মতিউর রহমান আলোচনায় আসেন। মতিউর রহমানের তথ্য ঘাটতে গিয়ে দেখা যায় তার হাজার হাজার কোটি টাকার সম্পদ, হাজার হাজার কোটি টাকার তিনি মালিক হয়েছেন। মতিউর রহমানের যত সম্পদ রয়েছে, মতিউর রহমানের দুর্নীতি সংক্রান্ত এই তথ্য জানার পর আদালত কিন্তু সকল কিছু সম্পদ ক্রোকের আদেশ দেয়। ফলাফল কি? মতিউর রহমান বদলি হয়েছেন। তিনি অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব ভবনে ছিলেন, রাজস্ব কর্মকর্তা ছিলেন, অর্থ মন্ত্রণালয়েরই আরেক জায়গায় তিনি বদলি হয়েছেন। এই হচ্ছে তার শাস্তি। এই মতিউর রহমানের রেশ কাটতে না কাটতেই এনবিআরের আরেক কর্মকর্তা, প্রথম সচিব হিসেবে যিনি পরিচিত, তিনি হচ্ছেন আবু মাহমুদ ফয়সাল। তার দুর্নীতির তথ্য দুর্নীতি দমন কমিশন পাওয়ার পর তার সম্পদের ক্রোক করার আবেদন জানায় আদালতের কাছে এবং আদালত এই আবু মাহমুদ ফয়সালের বিরুদ্ধে অভিযোগ, তিনিও এনবিআর কর্মকর্তা থাকা অবস্থায় তিনি হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন, যেটি দুর্নীতি দমন কমিশন
তাদের তদন্তে পেয়েছে এবং দুর্নীতি দমন কমিশনের তদন্তে যখন এগুলো পাওয়া যায় তখন আসলে তার সকল সম্পদ ক্রোকের জন্য আদালতের কাছে আবেদন করে এবং সেই আবেদনের প্রেক্ষিতে কিন্তু আবু মাহমুদ ফয়সালের ব্যাংক হিসাব 16 কোটি টাকা ক্রোকের আওতায় চলে আসে এবং মিস্টার মাহমুদের বিরুদ্ধে যে ফয়সাল 1000 কোটি টাকার দুদকের তদন্তকারী দল এখন পর্যন্ত ফ্ল্যাট, 2টি সঞ্চয়পত্রে 16 কোটি টাকার সম্পদের খোঁজ পায় এবং এই আবু মাহমুদ ফয়সালের ব্যক্তিগত অ্যাকাউন্ট নামে বেনামে প্রায় 700টির উপরে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পায় কিন্তু দুর্নীতি দমন কমিশন। তদন্ত চলাকালীন সময় দুদকের এই প্লট তিনি বিক্রি করে দেন। এই হচ্ছে আবু মাহমুদ ফয়সাল, অর্থাৎ এনবিআরের আরেক শীর্ষ কর্মকর্তা যিনি প্রথম সচিব ছিলেন আবু মাহমুদ ফয়সাল, তার বিরুদ্ধে 1000 কোটি টাকার দুর্নীতির মাধ্যমে টাকা উপার্জনের অভিযোগ এসেছে এবং প্রায় ম্যাক্সিমাম সম্পদ ক্রোক করার জব্দের আদেশ দিয়েছে আদালত। এখন একজন পাবলিক সার্ভেন্ট, একজন বিসিএস অফিসার 2005 সনে সে জয়েন করছে, এই 20 বছরের মাথায় সে 1000 কোটি টাকা, এটা তো আপনার, এটা কি হরিলুটের দেশ? তার ফলাফল কি হয়েছে, তার শাস্তি কি হয়েছে? তিনি রাজস্ব বোর্ড ঢাকা থেকে তিনি বগুড়ায় বদলি হয়েছেন, এই হচ্ছে তার শাস্তি। বেনজির আহমেদ পালিয়েছেন, মতিউর রহমানের শুধুমাত্র দপ্তর পরিবর্তন হয়েছে, আবু মাহমুদ ফয়সাল শুধুমাত্র দপ্তর পরিবর্তন হয়ে তিনি ঢাকা থেকে বগুড়ায় গেছেন। আরেকজন ব্যক্তির নাম এখানে উঠে এসেছে এই মতিউর রহমানের গল্পের সাথে সাথে, তার নাম হচ্ছে তাফাজ্জল হোসেন ফরহাদ। তিনি গ্রিন ডেল্টার সাবেক ডিএমডি ছিলেন এবং গ্রিন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের সাবেক ডিএমডি থাকা অবস্থায় শত কোটি টাকা তিনি অর্জন করেছেন এবং সেখান থেকে তিনি বেরিয়ে যান। বেরিয়ে যাওয়ার ফলে এই মতিউর রহমানের সঙ্গে তার সম্পর্ক স্থাপন হয়, যিনি এনবিআর কর্মকর্তা, এখন যিনি অর্থ মন্ত্রণালয়ের আরেকটি দপ্তরে বদলি রয়েছেন, ছাগলকাণ্ডের মতিউরের কথা বলছি। এই মতিউরের সঙ্গে তাফাজ্জল হোসেন ফরহাদের সম্পর্ক হয়। পরবর্তীতে মতিউর এবং তাফাজ্জল এই দুর্নীতিবাজ এক হয়ে, যেহেতু মতিউরের চাকরি আছে এবং বিভিন্ন প্রশাসনের বিভিন্ন দপ্তরে তার বন্ধুবান্ধব রয়েছে, সাধারণ বীমা কর্পোরেশন লিমিটেডের পরিচালক নিয়োগ দেয় এই তাফাজ্জল হোসেন ফরহাদকে। পক্ষান্তরে তাফাজ্জল হোসেন ফরহাদ সাধারণ বীমার পরিচালক থাকা অবস্থায় এবং গ্রিন ডেল্টার পরিচালক থাকা অবস্থায়, ডিএমডি থাকা অবস্থায় 1000 কোটি টাকার মালিক হন। তার কারণ হচ্ছে সাবেক এক অর্থমন্ত্রীর ভাইয়ের সঙ্গেও মতিউর রহমানের সম্পর্ক ছিল, তাফাজ্জল হোসেন ফরহাদের সম্পর্ক ছিল, যার কারণে তিনি শত এবং 1000 কোটি টাকার কাছাকাছি সম্পদ অর্জন করেন। আমাদের এক সহকর্মী তার নোয়াখালীর একটি জায়গায় মানে প্রাসাদের মতো একটি বাড়ির আবিষ্কার করেছেন এবং বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় তার সম্পদ রয়েছে। দুর্নীতি দমন কমিশন সেটি হয়তো তদারকি করছে বা করবে, কিন্তু সম্পদ অর্জন করার পর দুর্নীতি দমন কমিশনের যখন দৃষ্টি আকর্ষিত হচ্ছে বা হচ্ছে, এখনো পর্যন্ত কিন্তু তাফাজ্জল হোসেন গ্রেফতারের আওতায় আসেনি। বেনজির আহমেদ পলাতক, মতিউর রহমানের বদলি, আবু মাহমুদ ফয়সালের বদলি, তাফাজ্জল হোসেন ফরহাদ এখনো ধরাছোঁয়ার বাইরে। কাউকে দেশের বাইরে বা কোথাও পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া, কাউকে আত্মগোপনে থাকার ব্যবস্থা করে দেওয়া, এই ধরনের বিষয়গুলোর মাধ্যমে কি আসলে বাস্তবে যারা উচ্চপদে অধিষ্ঠিত দুর্নীতির সাথে জড়িত তাদেরকে সুরক্ষা দেওয়ার মতো একটা প্রক্রিয়া। এবার শেষটি আসে, যেটি সাম্প্রতিক সময় খুব আলোচনা চলছে। একজন ড্রাইভার 2014 সালে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যিনি বরখাস্ত হয়েছেন, আবেদ আলী, আমরা কি পেরেছি? একজন ড্রাইভারকে অন্তত গ্রেফতার করতে পেরেছি প্রশ্ন ফাঁসের অভিযোগ, এবং তার ছেলে সহ একজন ড্রাইভার। তার বিরুদ্ধে অভিযোগ তিনি বিসিএস ক্যাডার যে পরীক্ষা হয় সে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করতেন। কিভাবে করতেন? প্রশ্নপত্র ফাঁস কিভাবে হতো? তার কাছে তো কোনো পিসিও থাকতো না, তার কাছে কোনো নিয়ন্ত্রণের কোনো কিছু থাকতো না, ওই পাবলিক সার্ভিস কমিশনের কিছুই থাকতো না। তাহলে তিনি কি করে ফাঁস করতেন? নিশ্চয়ই ঊর্ধ্বতন কর্মকর্তারা কেউ না কেউ জড়িত রয়েছে। আমরা কাউকে ধরতে পারিনি, না বেনজির, না মতিউর, না ফয়সাল, না ফরহাদ। আমরা গ্রেপ্তার করতে পেরেছি ড্রাইভার আবেদ আলীকে। যখন এই দুর্নীতির অভিযোগগুলো উত্থাপিত হয়, যে ক্ষেত্রে চুনুপুটি, তাদের ক্ষেত্রে টানা হেঁচড়া বেশ উল্লেখযোগ্যভাবে হয় অনেক সময়।
কিন্তু যারা রুইকাতলা যাদেরকে বলা হয় ক্ষমতার সাথে সংশ্লিষ্ট ক্ষমতাবান ব্যক্তি, বর্তমানে ক্ষমতায় ক্ষমতাসীন পদে অধিষ্ঠিত বা প্রাক্তন ক্ষমতাসীন পদে অধিষ্ঠিত ছিলেন, যাদের আবার প্রাতিষ্ঠানিক যে শক্তি সক্ষমতা, পেশাগত যে সক্ষমতা, তার সাথে আবার কোনো না কোনোভাবে রাজনৈতিক সংশ্লিষ্টতার একটা ইয়ে থাকে, সুবিধা থাকে, যার ফলে তারা কিন্তু ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। এবং এটা নিয়ে আমরা প্রচণ্ড খুশি যে দুর্নীতির অভিযোগে, প্রশ্ন ফাঁসের অভিযোগে অন্তত একজন ড্রাইভারকে তো গ্রেপ্তার করা গেছে, তার ছেলে সহ। তার ছেলের বিরুদ্ধে অভিযোগ কি আমার কাছে স্পষ্ট না, আমি কোনো পক্ষ বিপক্ষের কথা বলছি না। একজন ড্রাইভারকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একজন ড্রাইভারকে গ্রেপ্তার করেছে। এটি হচ্ছে অনেক বড় অ্যাচিভমেন্ট। তিনি দুর্নীতি করেছেন, এই ড্রাইভার আবেদ আলী দুর্নীতি করে শত কোটি টাকার মালিক হয়েছেন। তার ছেলে কেন তার বাবার টাকার অহংকার করেছে, এই জন্য তাকেও আসামি করা হয়েছে, হয়তো কোনো একটি ধারায় ঢুকিয়ে দেওয়া হবে বা সেই প্রক্রিয়া হয়তো চলছে। অন্তত আর যাই হোক, বেনজির আহমেদ পালিয়ে গেছে, মতিউর রহমানের বদলি, ফয়সালের বদলি, ফরহাদের বদলি, ফরহাদ গ্রেপ্তার হয়নি। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী একজন ড্রাইভারকে গ্রেপ্তার করতে পেরেছে, এটি আমাদের কাছে অনেক বড় অ্যাচিভমেন্ট। এর আগে যে যতগুলো কথা বললাম, যত ব্যক্তির সম্পর্কে আমরা তথ্য দিলাম, এটি সবাই জানেন, এদের কারো টিকিটি পর্যন্ত কেউ ধরতে পারেনি। আদৌ পারবে কিনা সেটি আসলে জনমনে প্রশ্ন।